হ্যালো, আসসালামু আলাইকুম। আর একটি চ্যাম্পিয়ন লিগের ফাইনাল, আরও একবার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মানে এই যে একটা ধারা এবং এই ধারাটা বজায় রাখার জন্য রিয়াল মাদ্রিদের যা করা দরকার তারা কিন্তু মাঠে সেই কাজটাই করে এবং কার্লো আনচেলত্তি থেকে শুরু করে ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম, টনি ক্রুজ, থিবো কর্তোয়া, রুডিগার, কারভাহাল প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা জিনিসই কাজ করে যে এইটা হচ্ছে আমাদের একটা হচ্ছে সম্পত্তি বা এই খেলাটা হচ্ছে আমাদের নিজেদের খেলা, এই খেলাটা আমাদের যেমন হোক জিততে হবে এবং তারা জিতেও নাই। সো আমি অবভিয়াসলি চ্যাম্পিয়ন লিগের ফাইনাল নিয়ে কথা বলবো, যদিও এই ম্যাচ নিয়ে কথা বলার মতো তেমন কোনো কিছুই নেই, কারণ এই ম্যাচে তো ডটমুন্ড যা ভালো খেলা ওই হাফ টাইমেই খেলেছে, বাট এরপর তো ডটমুন্ডকে ওইভাবে খুঁজে পাচ্ছিলাম না। সো ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সাথে আছে আমি রিজান। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলোতে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি ম্যাচের কথায় ফিরি তাহলে ম্যাচটা যখন শুরু হয় অবভিয়াসলি ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হয় এবং আমরা সবাই এক্সপেক্ট করে রেখেছিলাম যে এই ম্যাচটা হয়তো ওই রিয়াল মাদ্রিদই জিতে যাবে এবং তারা 15 বারের মতো শিরোপাটা কিন্তু জিতে যাবে। বাট প্রবলেম হচ্ছে যে কিছু সমর্থকের মধ্যে একটা সংশয় কাজ করতেছিল যে ওয়েম্বলিতে খেলা, সেটা হচ্ছে ডটমন্ডের সাথে খেলা। ডটমন্ড এইবার মৌসুমে যা করেছে সেটাও কিন্তু অসাধারণ। এমনি এমনি তো ফাইনাল আসতে পারেনি, তারা ফাইনাল আসার পথে তারা অ্যাথলেটিক মাদ্রিদকে হারিয়েছে, তারা পিএসজিকে হারিয়েছে, দেন ফাইনালে কিন্তু তারা এসেছে। উপর দিকে রিয়াল মাদ্রিদের যদি কথা বলি তাহলে চ্যাম্পিয়ন লিগ নিয়ে আমি অ্যাকচুয়ালি নতুন করে আমি কোন ভাষাতে কথা শুরু করব বা কি বলবো এটা আমার কোনো আমি কোনো কিছু এক্সপ্লেন করতে পারতেছি না, একটাই কারণ এই রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন লিগ সেটা অতপ্রতভাবে জড়িত। একটা কথাই বলি যে তারা 15 বার শিরোপা জিতে গেল এবং অপরদিকে হচ্ছে 18 বার ফাইনাল খেলে 15বারই কাপ জিতে গেল। এখন এই একটা টুর্নামেন্টে যদি একটা দলের এত আধিপত্য থাকে এবং এই দলটা যদি চ্যাম্পিয়ন লিগ খেলতে যায় তাহলে তারা যদি না হারে দিনের পর দিন তারাই কাপ জিতে যায়, তাহলে এই দলটাকে নিয়ে নতুন করে কথা বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। কারণ যেখানে রিয়াল মাদ্রিদের কথা বলতেছি আমি, তো এই যে চ্যাম্পিয়ন লিগ হয়ে গেল সেখানে এই ম্যাচের যে বা ম্যাচের বাইরে সব কিছু মিলে রিয়াল মাদ্রিদ এই চ্যাম্পিয়ন্স লিগটাকে অ্যাকচুয়ালি তাদের নিজেদের ঘরের সম্পত্তি মনে করে এখন। এবং একটা সমর্থক বলতেছিল যে এক এসি মিলান বাদে সবার ট্রফি হচ্ছে মোটামুটি 5টার নিচে, তো আমরা বলতেই পারি এখন 3 গুণ ভালো আমরা, কারণ অলরেডি 15টা কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা সমর্থকের, এবং আমার মনে হয় না যে পেরেস যে হচ্ছে রিয়াল মাদ্রিদের মেইন যে ম্যানটা সে কখনোই চাইবে না যে আমরা থেমে থাকবো, বা আনচেলত্তি কখনোই চাইবে না যে আমরা থেমে থাকবো। আনচেলত্তি বলেই দিয়েছে যে তিনি হয়তো রিয়াল মাদ্রিদে আর একটা মৌসুম থাকবে এবং আর একটা চ্যাম্পিয়ন লিগ ট্রফি কিন্তু তিনি জিততে চান। তো একটা ক্লাবের ক্ষুধা যদি 15টা কাপ জেতার পরেও যদি তাদের ক্ষুধাটা সেম থাকে তাহলে এই দলের সফলতা কিন্তু আপনি সবসময় পাবেন। এবং রিয়াল মাদ্রিদ কিন্তু এই কারণেই কিন্তু তারা সবসময় সাকসেসফুল হয়। তারা লিগে পুরো টুর্নামেন্টে সবার সাথে ডমিনেট করে তারা কিন্তু শিরোপা জিতে গেল। যদিও শুরুর দিকে হচ্ছে একটু পিছিয়ে ছিল, কারণ তার দলের নিয়মিত প্লেয়ারগুলো থিবো কর্তোয়া, এদার মিলিতাও, দেন মোটামুটি অনেকগুলো প্লেয়ার আউট অফ সিজন ছিল। তো ওই একটা দল নিয়ে আনচেলত্তি কিন্তু কখনো পেরেজের কাছে আবদার করেনি যে আমার এই প্লেয়ারটা শর্ট আছে আমাকে একটা প্লেয়ার দিতে হবে, বা আমার এই প্লেয়ারটা চয়েস আছে আমার এই প্লেয়ারটা দিতে হবে। বাট তিনি তার কাছে যা ছিল সেটা নিয়ে কিন্তু তিনি লড়ে গেছে এবং তিনি সবসময় বলে গেছেন। এবং এই যে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ হওয়ার আগে প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বলেছেন যে আমার এই দলটা বিশ্বের সেরা দল। এখন একটা কোচ যদি তার দলকে নিয়ে এই ধরনের কমপ্লিমেন্ট দেয় তখন তাদের প্লেয়ারদের মধ্যে কিন্তু এমনিতেই বুস্ট আপ চলে আসে। এবং তিনি কিন্তু ওই যে এসিএল ইঞ্জুরিতে এদার মিলিত আউট অফ সিজন হয়ে গেল, দেন থিবো কোর্তো আউট অফ সিজন হয়ে গেল, দেন হচ্ছে ডেভিড আলাবা আউট অফ সিজন হয়ে গেল। এর মধ্যে একটা সময় হচ্ছে আমরা বেলিংহামকে ইঞ্জুরিতে পড়তে দেখেছিলাম, দেন চুয়ামিনি এখন ফাইনাল ম্যাচটাও মিস করলো। তো এত এত ইঞ্জুরির পরেও একটা দল কিভাবে সাকসেসফুল পায়, ওই যে আমি বললাম যে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার তাদের অন্য একটা প্লেয়ারকে ব্যাকআপ করার জন্য যা করা দরকার তারা মাঠের ভিতরে মাঠের বাইরে সব কিছুই করতো। যে এই যে একটা ইয়াং টিম নিয়ে আনচেলত্তি যে যা করে দেখাচ্ছেন গত 2-3টা বছর ধরে, সেটা কিন্তু আমার মনে হয় না অন্য কোনো কোচ এত ইয়াং প্লেয়ারদেরকে হ্যান্ডেল করতে পারবে, এত জোসভাবে তারা কাজে লাগাচ্ছে। আপনি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন, তিনি যখন মাঠের ভিতরে খেলেন তিনি ফুটবল ব্যতীত অন্য কোনো দিকে ভাবে না। আপনি যদি রদ্রিগোর কথা বলেন, যদিও ফাইনাল ম্যাচে তিনি একটু নিষ্প্রভ ছিল, কারণ ওই দিকটাতে একদম তিনি ব্লক ছিলেন, বলতে গেলে কোনো আক্রমণ করতে পারেনি। অপরদিকে যদি আপনি
বেলিংহামের কথা বলেন, বেলিংহাম কিন্তু মেইনলি হচ্ছে তিনি নিচের দিকে ডিফেন্স করে থাকেন, বাট তাকে কিন্তু এই আনচেলত্তি কিন্তু ফলস নাম্বার 9-এ কিন্তু খেলায় তাকে দিয়ে যে গোল করানো যায়, বা যে কোনো প্লেয়ারকেই যদি আমি ঘষা করি তাহলে যে তাকে দ্বারা সব কিছু করা সম্ভব, সেটা কিন্তু আনচেলত্তি বারবার করে দেখিয়েছেন। আমরা কামাভিঙ্গার ব্যবহার দেখেছি, তাকে এমন কোনো পজিশন নেই যে তাকে খেলায়নি, সব জায়গাতে তিনি সাকসেস। একটা কোচ যখন তার প্লেয়ারদের উপরে এত বেশি কনফিডেন্স থাকে, এত বেশি তাদের উপর বিশ্বাস থাকে, তখন কিন্তু ওই প্লেয়াররা তাকে ফিডব্যাক দিতে কিন্তু কোনো সংশয় নেই। কারণ আনচেলত্তি যখন তার প্লেয়ারদেরকে নিয়ে প্রশংসা করে, তখন এই প্রশংসাগুলো যখন প্লেয়াররা শোনে তখন তারা এমনিতেই বুস্ট আপ হয়ে যায়। কারণ তিনি সবসময় বলে গেছেন যে আমার কাছে যা আছে বা যা নিয়ে আমি লড়তেছি, এটা বিশ্বের সবচেয়ে সেরা টিম এবং সেরা স্কোয়াড, আমার লাইফের সবচেয়ে সেরা স্কোয়াড নিয়ে আমি মাঠে লড়াই করতেছি। সো এই যে একটা কোচের কমপ্লিমেন্ট, দেন প্লেয়ারদের এত ভালো খেলা, তারপরে চ্যাম্পিয়ন লিগের শিরোপা জেতা, লা লিগার শিরোপা জেতা, সব কিছু মিলে এই রিয়াল মাদ্রিদকে আপনি আউট অফ 10 কত দিবেন পুরো সিজনে? তারা এতগুলো ইনজুরি সমস্যা নেওয়ার পরেও তারা কিন্তু কখনো কোনো আবদার আনচেলত্তি কিন্তু পেরেজের কাছে করেনি যে আমার এই প্লেয়ারটার সমস্যা আছে, এই প্লেয়ারটা আমাদের দেন বা এই প্লেয়ারটা লাগবে। তিনি সবসময় একটা জিনিসে চেয়েছেন যে আমার স্কোয়াডে যারা আছে তাদের অ্যাবিলিটি আছে, তারা বিশ্বের সেরা স্কোয়াড নিয়ে আমি কাজ করতেছি, তাদের অ্যাবিলিটি আছে একটা দুইটা প্লেয়ারকে ছাড়া খেলার, এবং তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। এবং রিয়াল মাদ্রিদ কিন্তু 15তম বারের মতো চ্যাম্পিয়ন লিগের ট্রফি কিন্তু জিতে গেছে। সো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমাকে, এবং যদি কোনো আমি তো ম্যাচ নিয়ে প্রেডিকশন করেছিলাম হচ্ছে 3-1 হবে, বাট আনফর্চুনেটলি 3-1 হয়নি, বাট 2-0 করলে এটা কিন্তু খারাপ না। এবং ম্যাচের এমন একটা পর্যায়ে গিয়ে একটা সময় আমরা মনে হচ্ছিল যে হয়তো রিয়াল মাদ্রিদ একটু ধুকতেছিল, কারণ ডটমন্ড কিন্তু একের পর এক আক্রমণ করতেছিল, দেন তাদের হচ্ছে গোল ফ্রেমে কিন্তু একটা কি দুইটা বল আটকে যায়, দেন থিবো কোর্তোয়া যাকে নিয়ে এই ম্যাচে খেলার কোনো প্ল্যানই ছিল না আনচেলত্তির, বাট কোনো একটা কারণে লুলিন যখন অসুস্থ হয়ে যায়, জ্বরে ফ্লুতে ভুগতে থাকে, তখন কিন্তু এই আনচেলত্তি কিন্তু তিনি থিবো কোর্তোয়াকে বলেছিল যে তুমি মেন্টালি এটা প্রিপেয়ার হও, কারণ তোমাকে খেলতে হবে। এবং থিবো কোর্তোয়া যতটুকু ফিডব্যাক দিতে পারে এবং তিনি কি করতে পারে সেটা কিন্তু আমরা মাঠে সবাই দেখেছি। তিনি যে লেভেলের সেভ করেছেন এতদিন পরে ইনজুরি থেকে এসে এত বড় একটা ফাইনালে, এটা অ্যাকচুয়ালি এই কার্লো আনচেলত্তি যে তিনি প্লেয়ারদেরকে এত বেশি বুস্ট আপ করে, যার কারণে তারা কিন্তু বুস্ট আপ হয়ে কিন্তু এই ভালো পারফর্মগুলো করতে পারে। এবং আমরা অনেক দেখেছি যে রিয়াল মাদ্রিদের বর্তমান যে স্কোয়াডের যে প্রাইস, তার থেকে অনেক ভালো ভালো বেশি প্রাইজের যে স্কোয়াডগুলো আছে, এগুলো কিন্তু এত ফলাফল ভালো করতে পারে না, একটাই কারণে যে হচ্ছে তাদের কোচ বা ম্যানেজমেন্টের কাছে বা কোনো একটা কারণে তাদের মধ্যে একটা ঝামেলা লেগে থাকে। বাট এই রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার, আপনি একটা জিনিস হয়তো যারা রিয়াল মাদ্রিদের পার ভক্ত তারা সবসময় দেখেছেন যে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো, দেন রুডিগার থেকে শুরু করে যতগুলো ইয়াং প্লেয়ার আছে তাদের সাথে কোচের যে একটা সম্পর্ক, এরা কিন্তু সবসময় এক জায়গায় থাকে, এবং যদি কোনো পার্টিতে যায় তাও কিন্তু প্রায় একসাথেই যায়। দেন সিনিয়রদের মধ্যে যদি আমি বলি, টনি ক্রুজ, দেন হচ্ছে লুকা মদ্রিচ, কারভাহাল, নাসো ফার্নান্দেজ, এরাও কিন্তু মোটামুটি যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে কিন্তু এরাও কিন্তু একসাথেই সব জায়গায় যায়। সো এই যে তাদের একটা মিলবন্ধন বা তারা একসাথে যে থাকে, তাদের মধ্যে যে বোঝাপড়া ভালো, এই কারণে কিন্তু মাঠের ফলাফলটা সবসময় রিয়াল মাদ্রিদের পক্ষে কথা বলে। এবং এই ম্যাচ দিয়ে কিন্তু টনি ক্রুসের রিয়াল মাদ্রিদের একটা কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, এটা অবভিয়াসলি প্রত্যেকটা রিয়াল মাদ্রিদের ফ্যানদের কাছে কিন্তু এটা একটা দুঃখের সংবাদ এবং খুব খারাপ লাগার সংবাদ। বাট একটা সত্যি কথা কি, যে টনি ক্রুস যখন 10 বছর আগে এসেছিলেন এবং তিনি যখন গেলেন, তিনি কিন্তু 6টা ইউসিএল জিতে তারপরে কিন্তু তিনি গেলেন। হয়তো টনি ক্রুসকে আমরা মিস করব, বাট টনি ক্রুস রিয়াল মাদ্রিদের মনে, প্রত্যেকটা ফ্যানের মনে, এবং রিয়াল মাদ্রিদ সবসময় টনি ক্রুসকে মনে রাখবে, কারণ টনি ক্রুস কিন্তু এই রিয়াল মাদ্রিদকে অনেক কিছু দিয়েছে। সো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।